নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস নীল ঘূর্ণি। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না। আসুন তাহলে আজ আমরা নীল ঘূর্ণি উপন্যাসের তৃতীয় পর্ব শুনে নিই। সেকেন্ড পিরিয়ডের পর ঢং ঢং ঘন্টা বেজে গেল। এইমাত্র খবর এসেছে কলেজের প্রাক্তন অধ্যাপক হরেন শাসমল মারা গেছেন। তার আত্মার প্রতি সম্মান জানাতে তড়িঘড়ি কলেজ ছুটি দিয়ে দিয়েছেন প্রিন্সিপাল। এমন উড়ো শোকের ঘটনায় ছেলেমেয়েরা ভারী আহ্লাদিত। এক্ষুনি কোথায় কোন সিনেমা হলে ঢোকা যায় তাই নিয়ে উচ্চস্বরে আলোচনা চলছে। একদল নাচতে নাচতে কফি হাউসের দিকে চলে গেল। কেউ কেউ ছুটছে কমন রুমে টেবিল টেনিস পেটাতে। কয়েকজন এখনো উদ্দেশ্যহীন, তারা অলস মেজাজে গজল্লা করছে কলেজের বারান্দায়। বাবুয়ার দিনটাই বিষাদ হয়ে গেল। এখন এই পড়ে পাওয়া সময়টা নিয়ে সে কি করে? বাড়ি ফিরবে? ফেরা যায়, নয় ফিরে শুয়েই রইল সন্ধে পর্যন্ত। কিন্তু তার অসুবিধে বিস্তর। দাদু কাকিমাকে হাজার কৈফিয়ত দিতে হবে। বাবুয়ার যা একদম পছন্দ নয়। আরও সমস্যা আছে। সকাল থেকে বাবুয়ার আজ একটু গা ম্যাজ ম্যাজ। এখন গিয়ে ঘুমিয়ে পড়লে আর দেখতে হবে না, জ্বর আসবে। শীতের শুরুতেই বাবুয়া ভোগে বেশি। এ সময় আলস্য দেখিয়ে শরীরকে অকারণে উদ্ব্যস্ত না করাই ভালো। অবশ্য হাঁটতে হাঁটতে কলেজ স্কোয়ারে চলে যেতে পারে বাবুয়া। কয়েকটা বুড়ো সেখানে ভারী মন দিয়ে তাস খেলে। তাদের পেছনে দাঁড়িয়ে থাকতে বাবুয়ার মন্দ লাগে না। কথায় কথায় খুব ঝগড়া করে বুড়োগুলো। স্প্রেড, হার্টস ক্লাব ছাড়া আর কিছু তাদের জগতেই নেই। কি অদ্ভুত! আর একটা কাজও করতে পারে বাবুয়া। ধীরে সুস্থে রওনা দিতে পারে বাড়ির দিকে হেঁটে হেঁটে। আগেও একদিন গিয়েছে, বেশ লেগেছিল। একটার পর একটা পাড়া, একটার পর একটা জায়গা পেরিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। ক্রমশ শহরটা বদলে যাচ্ছে। মানে ঠিক শহর নয়, শহরের টোপোগ্রাফি, আশেপাশের লোকজন। ঘিঞ্জি বউবাজার পেরিয়ে মুসলিম জোন, তারপর অ্যাংলো ইন্ডিয়ান পাড়া, তারপর শুধু অফিসের জঙ্গল। বাড়িঘরের আকৃতি পাল্টে পাল্টে যাচ্ছে, রাস্তাঘাটেরও গন্ধও যেন বদলে বদলে যায়। কোথাও বাজারের বিশ্রী পচা দুর্গন্ধ, কোথাও চাপ বিরিয়ানির সুঘ্রাণ, কোথাও বা কাঠের ফার্নিচারের বার্নিশ ঝাঁঝ। অফিস পাড়ায় কোনো গন্ধ নেই, নাকি আছে? এটা মিশ্র গন্ধ অথবা গন্ধহীন। আবার দক্ষিণে পৌঁছলে অবাঙালি গন্ধ, বাঙালি গন্ধ। অল্প অল্প উজ্জীবিত বোধ করছিল বাবুয়া। হ্যাঁ, এটাই বেশ হবে। এখান থেকে বাড়ি অনেকটাই পথ। স্লথ পায়ে হাঁটলে ঘন্টা 2-2.5 তো লেগেই যায়। এখন বাজে 1টা, পৌঁছতে পৌঁছতে 3:30। তখন নজেরা, নাথিং। কলেজের শেষ ক্লাসগুলো বেশিরভাগ দিনই হয় না, বাড়ির লোকেরা জানে। বাবুয়ার নোট খাতা গুছিয়ে কলেজের গেট দিয়ে বেরোচ্ছে, ইউনিয়নের 3-4টে ছেলে এসে ধরল। এই, কাল আসছিস তো? বাবুয়া দাঁড়িয়ে গেল। হ্যাঁ, কেন? পোস্টার দেখিসনি? কাল মিছিল আছে। ও হ্যাঁ, তো তো কি রে, বিশাল র্যালি করতে হবে কাল। জিন্স পাঞ্জাবি পরা একজন এগিয়ে এলো, আলগা হাত রেখেছে বাবুয়ার কাঁধে। ইরাকে মার্কিন হানাদারিদের বিরুদ্ধে প্রতিবাদ।
এ তো আমাদের কর্তব্য। আমি মিছিলে যাব না, বাবুয়া শান্ত স্বরে বলল। কেন জানতে পারি? ইচ্ছে। তাহলে কি ধরে নেব তুই মার্কিন সাম্রাজ্যবাদকে সমর্থন করিস? তা তো বলিনি। মিছিলে না যাওয়া মানেই কি মার্কিন সাম্রাজ্যবাদকে সমর্থন করা? আমরা তাই বুঝি। ভুল বোঝো। বাবুয়া আলতো করে কাঁধ থেকে ছেলেটার হাত নামিয়ে দিল। এগোচ্ছিল, ছেলেটার কথা কানে এলো। দেখব কাল বুকনি কোথায় থাকে, কেমন না যাস। আর একটা গলা ভেসে এলো। কেন ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করছিস? কাল গেট আটকে দেব, তারপর সব কটাকে লাইন দিয়ে বার করব। বাবুয়া ঘুরে দাঁড়ালো। কাজটা কি মার্কিন হানাদারির চেয়ে আলাদা কিছু? নিজেদের ইচ্ছে জোর করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টাকে কি বলে? বলে একটু থামল, হাসল। তোমরা যদি আমেরিকার জায়গায় থাকতে তাহলে ইরাক কেন, গোটা পৃথিবীটারই অস্তিত্ব থাকতো না। কথাটার অর্থ হৃদয়ঙ্গম করতে 2-1 সেকেন্ড সময় লাগলো ছেলেগুলোর। তারপরই রেড়ে করে তেড়ে এসেছে। কি বললি তুই? আমরা সাম্রাজ্যবাদী? বলছি অনর্থক জোর ফলানোটা উচিত নয়, মহৎ আদর্শের ধ্বজা উড়িয়ে করলেও নয়। বাবুয়ার হাসি ঈষৎ প্রসারিত হলো। নরম স্বরে বলল, মিছিল আমার ভালো লাগে না ভাই। নিজেকে কেমন একটা ভেড়ার পালের একজন বলে মনে হয়। ছেলেগুলো মুখ চাওয়াচাই করছে, একটু বুঝি কিংকর্তব্য বিমূঢ়। বাবু আর দাঁড়ালো না, হাঁটা শুরু করেছে। কপা যেতে না যেতেই তমাল, পাস কোর্সের ছেলে। গত বছরই বাবুয়ার সঙ্গে আলাপ হয়েছে হিস্ট্রির ক্লাসে। শ্যামলা রং, রোগাসোগা চেহারা, মুখে সামান্য চোয়ারে ভাব আছে। টিএসবি নিখাত বাংলাতেই ইতিহাস পড়ান। শুনতে শুনতে ইংরাজিতে রানিং নোটস নেয় বাবুয়া। দেখে তমাল ভারী অভিভূত হয়েছিল। পথে ঘাটে, ক্লাসে, করিডোরে যেখানেই মুখোমুখি হোক 2-5-10 মিনিট বাবুয়ার সঙ্গে থাকবেই তমাল। এমন গুণমুগ্ধ একটু স্তাবক ধরনের বন্ধুই বাবুয়া পছন্দ করে। এরা ঠিক বন্ধু হয় না, ভক্তের মতোই থাকে। হয়তো সেই জন্যই স্কুলে পড়ার সময়ে টাউনে ছোটু, বিশে, পার্থরাও ছিল এই শ্রেণীর। প্রায় লোফার হওয়ার দরুনই বাবুয়ার প্রতি গভীর শ্রদ্ধাশীল। কলকাতায় এসে ওদের অভাব খুব অনুভব করত বাবুয়া। সেই অভাব তমাল কিছুটা মেটায়। তমাল পান দোকানের ঝুলন্ত দড়ির আগুন থেকে সিগারেট ধরাচ্ছিল। প্রায় লাফিয়ে বাবুয়ার পাশে এলো। কি ডায়লগ দিলে গুরু? বাবুয়া অবহেলার স্বরে বলল, ডায়লগ কিসের? যা সত্যি তা তো বলতেই হবে। তুমি পারো, আমার তো ওদের দেখলেই হাঁটু কাঁপে। ওদের ভয় পাওয়ার কি আছে? যারা দল বেঁধে জুলুম করে তারা কখনো সাহসী হয় না। না রে, তুই জানিস না ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে যা কেলিয়েছে, কি নাকি সাবস্ক্রিপশন না ডোনেশন দিতে চায়নি। বলার টেকনিক আছে, ফোর্স শুড বি ট্যাকলড উইথ রেশনালিটি। উদ্ধত হবে না, কিন্তু মনের ইচ্ছেটা বোল্ডলি জানিয়ে দেবে উইথ ইউর ওন লজিক। তমাল ঘটঘট ঘাড় নাড়ল। ঠিক বলেছিস, কিন্তু পারি না গুরু। ইউ ক্যান। তমালের বিচিত্র ইংরাজিতে হেসে ফেলল বাবুয়া। হাঁটতে হাঁটতে তমাল স্টিম ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছে। বাবুয়ার নাকে মুখে ঢুকে যাচ্ছে ধোঁয়া। ওই গন্ধে তার তীব্র বিতরাগ, সেই শৈশব থেকেই। তার বাবা সিগারেট ছাড়া থাকতে পারে না বলেই কি বোধ হয়। ডান হাত নাকের সামনে ঝাপটিয়ে লঘু ধমক দিল বাবুয়া। এই, তোকে বলেছি না আমার সঙ্গে থাকার সময় সিগারেট খাবি না? সরি গুরু, আর দুটো টান দিয়েই। তমাল লজ্জিত মুখে হাসল। চললি কোথায় এখন? বাড়ি?
আর কোথায় যাব? ছুটিটা হয়ে মায়েরই হেব্বি লাভ হলো। সন্ধেবেলা মামাতো দাদার বিয়ে, বরযাত্রীর নেমন্তন্ন সেই শালকিয়ায়। ভেবেছিলাম বোধহয় আর যাওয়াই হবে না। যাক, প্রবলেম সলভ হয়ে গেল। কি প্রবলেম? টিউশানি। বরযাত্রী গেলে টিউশানিটা শালা কামাই হয়ে যেত। তুই টিউশানি করিস? বাবুয়া ভীষণ অবাক হলো। সে সচক্ষে দেখেছে ইংরেজি দূরস্থান বাংলাতেও একটি বাক্য শুদ্ধ লিখতে পারে না তমাল। সে কিনা ছাত্রছাত্রী পড়ায়। তমাল দাঁত ছিড়কুটিয়ে হাসছে। অনেকদিন ধরেই তো পড়াচ্ছি, তোকে বলিনি বুঝি? কাকে? মানে কোন ক্লাস? ক্লাস 3। কি পড়াস? হাল সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক। দেখো তো, 70 মাত্র। কদিন যেতে হয়? রোজই, সানডে বাদ। কাল পরশু 2 দিন যাওয়া হয়নি। আজ নাগা করলে টাকা কেটে নেবে। কথায় কথায় আরও অনেক কিছু জানতে পারল বাবুয়া। তমাল নাকি 11-এ পড়ার সময় থেকেই টিউশনি করছে, লিমিট ওই ক্লাস 4। এক সময় হাতে নাকি অনেকগুলো টিউশনি ছিল তমালের, 6-7টা বাচ্চাকে পড়াতো। ইদানিং বাজার মন্দা যাচ্ছে। ওই ছাত্রীটি আছে, আর এক ছাত্র আছে ক্লাস 1-এ। দুটো মিলিয়ে 120। তমালের হাত খরচের অনেকটাই উঠে যায়। তমালের বাবা দমদমের দিকে একটা ওষুধ কারখানায় কাজ করতেন। বছরখানেক হলো স্বেচ্ছা অবসর প্রকল্পে বসে গেছেন। তমালের টাকা থেকে 2-4 পয়সা সংসারেও ঢোকে, নিয়মিত না হলেও মাঝে মাঝে। শুনতে শুনতে বাবুয়া বিমোহিত হচ্ছিল। অধম বন্ধুর ওপর এক ধরনের সম্ভ্রম জাগছিল তার। সামান্যতম বিদ্যার পুঁজির সদ্ব্যবহার করে পরিবারের জোয়ালে কাঁধ লাগাচ্ছে তো। এতটুকুনি হলেও নিজের মাটি তো আছে। তুলনায় বাবুয়া কি? একটা প্যারাসাইট ছাড়া কিচ্ছু না। প্যারাসাইটও নয়, টোটাল নন এন্টিটি, প্রায় অস্তিত্বহীন এক অস্তিত্ব। যতই বাবুয়া অপছন্দ করুক, সহপাঠীদের বৃত্তি পরিচয় না জানতে দিক, জ্ঞান হওয়ার পর থেকে সে প্রতি মুহূর্তে টের পায় বরেণ্য বিজ্ঞানী প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারের ছেলে হয়ে থাকাটাই তার ভবিতব্য। বাবুয়া জীবনে যত সার্থকই হোক, লোকে আগে তাকে চিনবে বোধিসত্ত্ব মজুমদারের ছেলে বলে। অসহ্য। পরিবারের একজন কেউ দীপ্যমান হলে বাকি সকলকে তার আলোতেই আলোকিত হতে হবে, এ কেমন কথা? সূর্য আছে বলে কি অন্য নক্ষত্ররা দিনের বেলা মিথ্যে হয়ে যাবে? বাবুয়া ভেবেছিল কলকাতায় চলে এলে ওই জ্যোতিষ্কের সর্বগ্রাসী আলো থেকে পরিত্রাণ পাবে। হা হতস্মি। কারা বাস করে ওই লেক টেরেসের বাড়িতে? ওখানে কেউ বা বোধিসত্ত্ব মজুমদারের প্রতিফলিত গরিমায় ডগমগ বাবা, কেউ গরবিনী মা, কেউ বা পুলকিত ভাইঝি। এমনকি যে কাকা অত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির পার্সোনাল ম্যানেজার, তারও প্রথম পরিচয় সে বোধিসত্ত্ব মজুমদারের ভাই। এক অতিকায় সার্চলাইটের আলোয় ঝলমল শুধু কয়েকটা সাধারণ মানুষ সকলে। অসহ্য। নয় নয় করে কলকাতাতেও তো বাবুয়ার 1.5 বছর হয়ে গেল। একদিনে সে নিজেই বা কি চেষ্টা করেছে ওই জ্যোতিষ্কের কক্ষপথের বাইরে আসার? বাবুয়া অন্যমনস্কভাবে বলে উঠল, এইসব টিউশনি তুই জোটাস কোত্থেকে বলতো? তমাল সিগারেটটা ফুটপাতে ফেলে পা দিয়ে চাপল। জুটে যায়, কলকাতায় এখন এই কাজটা মোটামুটি অ্যাভেলেবেল। তাই বুঝি? তা দে না আমাকেও 1-8টা। করবি তুই? না করার কি আছে? তোর পড়াশোনায় ক্ষতি হবে না। বিকেলটা তো আমার ফাঁকাই পড়ে থাকে, তখনই না হয়। কি রে, চুপ মেরে গেলি কেন? লাইনে কম্পিটিটর ঢুকতে দিতে চাস না? না মানে তোর তো তেমন দরকার নেই। কি করে জানলি? দেখে যা মনে হয়।
তমাল একটু সংকুচিতভাবে বলল, সব দেখাটাই সত্যি নয়। মানুষের প্রয়োজনের অনেক লেভেল আছে। কারোর পেটের তাড়না, কারো সেরিব্রাল ক্রাইসিস। ও তুই বুঝবি না। বউবাজারের মোড়ে যানজট, সার ট্রাম দাঁড়িয়ে, ঠেলা রিক্সা, বাস, ট্যাক্সি আর মানুষের ভিড়ে চারদিক থই থই। হেলে দুলে রাস্তা পার হলো দুজনে। ফুটপাত ধরল আবার। চরম কোলাহলের মাঝেও বাতাসে এখন ফুলের গন্ধ, দোকানের ফুল। তমাল বলল, সত্যিই যদি করতে চাস তো আছে, দুজনকে পড়াতে হবে একসঙ্গে, ভাই বোন। ছেলেটা 9, মেয়েটা 7। কত দেবে? বেশি পারবে না, দুজনে মিলিয়ে ধর 200, শুধু অঙ্ক আর ইংরেজি। বাবুয়া দমে গেল একটু। সে তেমন উড়নচণ্ডীর স্বভাবের নয়, তার কোনো নেশাও নেই। তবু 100-2 টাকা তার সাপ্তাহিক হাত খরচেই চলে যায়। একটা পছন্দসই বই কিনল কি 1-2 গানের ক্যাসেট। ভাবনাটা আসতেই নিজেকে ধমকালো বাবুয়া। সে তো সেই বোধিসত্ত্ব মজুমদারেরই টাকা। বলল, কদিন পড়াতে হবে? 3 দিন। কথা বলে নিতে পারিস, 2 দিনও হতে পারে। আমি করতাম, আমাকেই ধরেছিল, কিন্তু অঙ্ক ইংরেজিটা হেব্বি বোর করে, বিশেষত অ্যালজেব্রা, জিওমেট্রি। সাবজেক্ট নিয়ে বাবুয়া ভাবিত নয়, যদিও অঙ্কে তার এক চোরা বিবমিশা আছে। সেটাকে অবশ্য আমল দিল না এখন। বলল, তুই তাহলে কথা বল। আজই গিয়ে দেখি চল। তমাল কবজি উল্টে ঘড়ি দেখল। এখন কি পাওয়া যাবে? যেতেও পারে, চল ট্রাই নিয়ে দেখি। কোথায় রে? এই তো কাছেই, আমি যেখানে পড়াতে যাই, লেবুতলা পার্কের পাশে। শুরুত করে বাইরের গলিতে ঢুকে পড়ল তমাল। জটিল গোলকধাঁধার মতো রাস্তা। গলির গলি তোষ্য গলি পেরিয়ে একটা নোনা ধরা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। অন্য বাড়িগুলোর এখানে বয়স অনেক, 70, 80, 100। ঠাকুমার মাথায় মাখা নারকোল তেলের মতো গন্ধ বাড়িগুলোর গায়ে। এরকম ধরনের পাড়ায় বাবুয়া আগে কখনো আসেনি। বাড়িটা দেখেও বাবুয়ার বেশ কৌতূহল জাগছিল। জরাজীর্ণ বটে, কিন্তু সামনেই এক প্রকাণ্ড লোহার দেউড়ি, জং ধরা ধরা। দেউড়ি ঠেলে ভেতরে ঢুকলেই অন্ধকার একটু গলিপথের পর বিশাল এক উঠোন, শ্যাওলা লাগা, ভিজে ভিজে। উঠোনের চারদিক ঘিরে সরু টানা বারান্দা, সেখানে পরপর ঘর। কোনো ঘরে দরজা হাট, কোনোটায় তালা, কোথাও পর্দা ঝুলছে। সর্বত্রই মলিন ছাপ। তবু দেখে বোঝা যায় বাড়িটার একসময় সুদিন ছিল। দরজা জানলাগুলো ইয়া বড় বড়, জানালায় আবার খড়খড়ি আছে। দোতলায় স্যান্ড কাস্টিং করা রেলিংয়ে বাহারি কারুকাজ। বারান্দার মেঝেতেও লাল সিমেন্ট, কালো স্কার্টিং করা। এখনো তার প্রাচীন ঔজ্জ্বল্য পুরোপুরি মরেনি। গোটা কয়েক বাচ্চা ক্যালবেল করে ছুটোছুটি করছে বারান্দায়। সামলে সুমলে তাদের কাটিয়ে বাঁ ধারের একটা ঘরের দরজায় গিয়ে গলা খাকারি দিল তমাল। কাকিমা, কাকিমা আছেন? ফুল ছাপ পড়া পর্দার উপরে ঘর ঘর সেলাই মেশিনের শব্দ হচ্ছিল। থেমে গেল। কে? আমি তমাল, মিঠুর মাস্টার মশাই। মহিলা ঘর থেকে বেরিয়ে এলো। মাঝারি রং, মাঝারি গড়ন, বয়স 40-এর আশেপাশে। দেখতে তেমন সুন্দরী নয়, তবে একটা আলগা লাবণ্য আছে। চোখ দুটি ভারী উজ্জ্বল, মনির রং কুচকুচে কালো। পরনে 8 পৌড়ে তাঁতের শাড়ি, হাতে শাখা পলা নেই, কপালে সিঁদুরও না। মহিলা কিছু বলার আগে তমাল বলে উঠল, আপনি বল্টুর ইন্টির টিউটার খুঁজছিলেন? এই যে এনেছি। মহিলা শশব ব্যস্ত। ও তাই, আসুন আসুন।
বাইরের মালিন্যের তুলনায় ঘরের ভেতরটা বেশ পরিপাটি। ঘরটাও যথেষ্ট বড়। দেয়াল জানালা বর্ণহীন হলেও সাজানো আসবাব তাদের অনেকটা আড়াল করে দেয়। ডবল বেডের খাট আছে একটা, আলমারি, ড্রেসিং টেবিল, খান কয়েক চেয়ার মোড়া, টিভি, ফ্রিজও আছে। এত কিছুতেও ঘরটাকে জবরজং লাগে না। তমাল একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, এ আমার ক্লাসমেট শুদ্ধসত্ত্ব মজুমদার, দারুণ ব্রিলিয়ান্ট ছেলে। মহিলা হাত জোর করে নমস্কার করল। বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? এত আপনি আগে এত নমস্কার টমস্কারে বাবুয়া যথেষ্ট আড়ষ্ট বোধ করছিল। মহিলা মার বয়সী না হোক, কাকিমার বয়সী তো বটেই। বোকা বোকা হেসে বলল, আপনি আমাকে তুমিই বলুন। ও মা, ছি ছি, আপনি আমার ছেলে মেয়ের মাস্টারমশাই। আমার মেয়ের কিন্তু একদম মাথা নেই। ছেলে ভালো, তবে বড় ফাঁকিবাজ। আপনাকে একটু কড়া হতে হবে মাস্টারমশাই। তমাল বলল, সে ভাবতে হবে না, শুদ্ধসত্ত্ব আমাদের ভীষণ সিরিয়াস ছেলে। ওর চোখের দিকে তাকালে বল্টু প্যান্টে পেচ্ছাপ করে ফেলবে। আগে যে পড়াতো সে কিন্তু বড় ন্যাদোষ ছিল কাকিমা। বাচ্চাদের সঙ্গে অত হা হা হি করলে বাচ্চারা মানে না। না, উনিও ভালো ছিলেন। মহিলা তমালকে থামিয়ে দিল। আপনারা চা খাবেন তো? বসাই। বাবুয়া চা খায় না, কিন্তু না বলল না এই মুহূর্তে। মুখে একটু গুরুগম্ভীর ভাব ফুটিয়ে বলল, স্টুডেন্টরা কোথায়? ছেলে ডে স্কুল, 4টেয় ফিরবে। রেন্টি কোন ঘরে গেল দেখি? বলতে বলতে দরজায় গিয়ে গলা উঠালো, রেন্টি, এই রেন্টি। বার দুয়েক টাকাটাকির পর খুব রোগা একটি মেয়ে দৌড়ে এসেছে। ঘরে ঢুকেই থমকে গেল। জুলজুল চোখে দেখছে তমাল বাবুয়াকে। মহিলা বলল, প্রণাম করো, ইনি তোমাদের মাস্টার মশাই। বাবুয়া দ্রুত পা সরিয়ে নিতে যাচ্ছিল, তার আগেই মেয়েটা টুকুস করে একটা প্রণাম ঠুকে দিয়েছে। তমালকেও করল। তমাল প্রসন্ন মুখে হাত ছোয়ালো রিন্টির মাথায়। বাবুয়া গলা ঝাড়ল, কোন স্কুলে পড়ো? তারা সুন্দরী বালিকা বিদ্যাপীঠ। তোমার দাদা? বরদাচরণ, আমাদেরই ডে। রিন্টি বেশ সপ্রতিভ উত্তর দিচ্ছে। ঘরের পিছন দিকের ফালি মতো জায়গায় চলে গেছে মহিলা। সম্ভবত ওটাই রান্নাঘর। মিনিট 5-এর মধ্যে চা নিয়ে ফিরে এলো। শুধু চা নয়, সঙ্গে অল্প চানাচুর বিস্কুটও এনেছে। রিন্টিকে টুকটাক প্রশ্ন করছিল বাবুয়া। মহিলা জিজ্ঞেস করল, কেমন বুঝছেন ছাত্রীকে? মন্দ কি, ওকেও একটু খাটতে হবে। হাফ ইয়ারলিতে ইংরাজিতে খুব খারাপ করেছে, অঙ্কও ধার ঘেঁষে। ছেলেটা অবশ্য সবেতেই টাইটুয়ে পাস। ওদের নিয়ে আমার বড় চিন্তা মাস্টারমশাই। ছোট যখন ছিল নিজেই নিয়ে বসতাম, এখন আর বিদ্যেতেও কুলোয় না, সময়ও নেই। বাবুয়া চোরা চোখে তমালের দিকে তাকালো। প্রশ্ন জড়ো হচ্ছে মনে। মহিলা কি বিধবা? চাকরি বাকরি করে? তাহলে দুপুরবেলা বাড়িতে কেন? মহিলা নিজেই কিছুটা উত্তর দিয়ে দিল, সন্ধেবেলা যে ঘাট ধরে পড়াতে বসাবো তার পারি কই। আমার তো বেশিরভাগ দিনই নাইট ডিউটি। 6:30 7টার মধ্যে বেরিয়ে পড়তে হয়। রাস্তাঘাটে আজকাল যা ভিড় জ্যাম, সেই আলিপুর অবধি যাওয়া। দিনভর সংসারের কাজকর্মও তো রয়েছে। তমাল কচকচ করে বিস্কুট চিবোতে চিবোতে উদাস মন্তব্য ছুড়ল, তা ঠিক, আপনার যা খাটুনি যায়। আলগা মাথা নাড়ল মহিলা। তা মাস্টারমশাইয়ের সঙ্গে সমস্ত কথাবার্তা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, ও সব ঠিক আছে।
তমাল চায়ের কাপ নামিয়ে রেখে বাবুয়াকে চোখ টিপল। বল, কি বলবি বলছিলি? 3 দিন নয় 2 দিন? না না, আমি 3 দিনই আসবো। বাবুয়া ঝটপট বলে উঠল। আমি কিন্তু বিকেলের দিকেই আসবো, এই ধরুন 4:30-5টা। সেই ভালো, আমি থাকতে থাকতে এলে, নইলে কে কোথায় কোন ঘরে গিয়ে বসে থাকবে। আমি বেরিয়ে গেলেই তো সব নাচন শুরু করে দেয়। বিকেল বেলাটাই নয়। আপনি তাহলে সামনের সোমবার থেকেই। আরও 2-4টে কথা বলে বাবুয়া উঠে পড়ল। সঙ্গে সঙ্গেই নিজের টিউশনিতে গেল না তমাল। মোড়ে এসে সিগারেট ধরালো। কি গুরু, চলবে তো? দেখা যাক। তমালের ধূমপানে বিরক্তি প্রকাশ করল না বাবুয়া। ঠোঁট টিপে বলল, মহিলার বেশ সেন্স অফ কার্টসি আছে, তেজও আছে খুব। মীরা কাকিমাকে এ পাড়ায় সবাই চমকায়। কত বড় বংশের মেয়ে জানিস? দুর্গা মল্লিকের নাম শুনেছিস? বিশাল রইস আদমি ছিল, তার নাতনি। তা এই দশা কেন? গ্রহের ফের। কম বয়সে একটা লক্কা পায়রার সঙ্গে ভেগেছিল। লোকটা হেব্বি লুজ ছিল মাইরি। খেতো, ঘুমোতো, আর এদিক ওদিক মাগিবাজি করে বেড়াতো। মীরা কাকিমা অনেকদিন সহ্য করেছে। 2 বাচ্চা হওয়ার পরও যখন শোধরালো না, তখন ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়িতেও যায় না মায়েরি। নার্সিং শিখে ছেলে মেয়ে দুটোকে মানুষ করছে। খুব খাটে। বয়স হার্ডলি 35। এখনো কতটা জীবন স্ট্রাগল করতে হবে বল। তুমি গুরু ওর বাচ্চাদের একটু স্পেশাল কেয়ার নিও। হেঁটে ফেরার বাসনাটা ছেড়ে ফেলল বাবুয়া। মোমলালির মোড়ে এসে বাসে উঠল। 3টে বাজে। বাসে এখনো গাদাগাদি ভিড় হয়নি। জোড়া গির্জার কাছে এসে বসার জায়গাও পেয়ে গেল। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। অঘ্রাণের রোদ্দুর এখন আর তেমন চড়া নয়। থেকে থেকে বাতাস আসছে জানলা দিয়ে। শুকনো নরম হেমন্তের বাতাস। ভালো লাগছিল। সদ্য দেখে আসা পরিবেশটার কথা ভাবছিল বাবুয়া। তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের কোয়ার্টার্স কিংবা তাদের লেক টেরেসের বাড়ি, সবের থেকেই একেবারে অন্য রকম। একই বাড়িতে একসঙ্গে কতগুলো পরিবার, তার আবার একটি মাত্র ঘরে মা ছেলে মেয়ে থাকে খায় শোয়। কোথাও দিয়ে এতটুকু সূর্য ঢোকে না। এভাবেও বেঁচে থাকে মানুষ। নার্সিং করে কত রোজগার করে মহিলা? 2000, 3000। তাই দিয়েও তো দিব্যি মাথা উঁচু করে আছে। না, তমাল আজ বেশ চমক দিয়েছে। বাড়ি পৌঁছে আবার চমক। মা একতলায় দাদু ঠাকুমার ঘরে বসে কথা বলছে, পাশে কাকিমা আর মিলি। আজকে কি মায়ের আসার কথা ছিল? রোববার তো ফোনে কিছু বলল না। সচরাচর এই ঘরে ঢোকে না বাবুয়া, ঢুকতে ইচ্ছে করে না কেন কে জানে। দাদু ঠাকুমার দেওয়ালে বাবার বিশাল ফটো। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছে বাবা। ঘরে পা রাখলেই ওই ছবিতে চোখ চলে যায়। সেই জন্যেই কি আজ বাবুয়া পায়ে পায়ে দরজায় এলো। তুমি হঠাৎ? এলাম। রাখি পূর্ণ চোখে তাকালো। কিছু কেনাকাটা আছে। ও, থাকছো কদিন? দেখি, কাল তো আছি। মিলি হৈ হৈ করে উঠল। আসল কথাটা বললি না জেম্মা? জানো দাদা ভাই, জেঠু একটা দারুণ ইনভিটেশন পেয়েছে বার্লিনে। ওখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে। কোন মাসে জানো গো জেম্মা? মার্চের ফার্স্ট উইকে। জেম্মাও যাচ্ছে, উইথ ফ্যামিলি ওরা ডাকছে। ও বাহ, ভালো খবর। বাবুয়ার স্বর নিষ্পৃহ। দীপালি জিজ্ঞাসা করল, গেলে কন্টিনেন্ট ট্যুর করে এসো দিদি। তোমার কোথাও তো তেমন যাওয়া হয়নি। দেখি, উনি যা মানুষ,
নড়তেই চান না, হয়তো বার্লিনেই গেঁথে যাবেন। ওর কিছু পুরনো বন্ধুবান্ধব ওখানে আসবে, তাদের সঙ্গে দেখা হবে বলে এখনই বেশ এক্সাইটেড। প্রভাবতী প্রশ্ন করলেন, তোমাদের কতদিনের জন্য যাওয়া বড় বৌমা? অরবিন্দ বললেন, কদিন আবার কি, বুদ্ধ যতদিন ইচ্ছে ততদিন। ও কি কনফারেন্স অ্যাটেন্ড করেই পালিয়ে আসতে পারবে নাকি? ইউনিভার্সিটিগুলো ওকে ছাড়বেই না। সেবার স্টেটসে গিয়ে দাদা 4 মাস পর ফিরেছিলেন না দিদি? 4 মাস কোথায়, 6 মাস। বলেছিলেন 2 মাসে ফিরব। আমার তখন যা ভাবনা গেছে, একে ঠান্ডার জায়গায় গেলেন তাই শীতকাল। বাবু আর উপস্থিতি যেন মুছে গেছে। অনুপস্থিত এক মানুষই এখন রয়েছে ঘর জুড়ে। নিঃশব্দে বাবুয়া দোতলায় চলে এলো। শার্ট প্যান্ট বদলে আছোয়া হলো বিছানায় একটা বই নিয়ে। খিদে পাচ্ছে অল্প অল্প। কাকিমা এই সময় রোজ দোতলাতেই থাকে। বাবুয়া ফিরলেই ঘরে জলখাবার এসে যায়। আজ সে সম্ভাবনা কম। বাবুয়া অবশ্য চাইলেই পেয়ে যাবে, কিন্তু মুখ ফুটে কিছু বলা তো বাবুয়ার হাতে নেই। যাকগে যাক, ক্ষুধার্ত মানুষকে ভুলে ওরা এখন নয় বিদ্বান ভগবানকেই নিয়ে পড়ে থাকুক। বেশিক্ষণ কাটল না, রাখি এসেছে ঘরে। মৃদু সুরভি ছড়িয়ে বাবুয়ার মাথার পাশে বসল, হাত রেখেছে ছেলের বুকে। বাবুয়া সোজা হলো। কিছু বলবে? তোর কি হয়েছে রে বাবুয়া, একদমই যাচ্ছিস না কেন? যাবো 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 তো শুধু বলেই যাচ্ছিস। এত করে ডাকলাম, জন্মদিনেও এলি না। আমার জন্মদিন তেমন কোনো ইভেন্ট নয় মা। বললেই হলো, তোর বাবা সেদিন তোকে খুব মিস করেছে, বারবার তোর কথা বলছিল। ফোনে বলেছ তো, শুনেছি। কত স্পেশাল রান্না হয়েছিল সেদিন। তোর বাবা খাচ্ছে আর ছটফট করছে। একটা স্পেশাল ডে, ছেলেকে কাছে পেলে বাবা কত খুশি হয়। মা কি বাবার দূত হয়ে এসেছে, অথবা শান্তি সংস্থাপনের স্বঘোষিত মসিহা? বাবার সঙ্গে তো বাবু আর কোনো দিনই কোনো সংঘর্ষ হয়নি। তবে বাবুয়া বইয়ের পাতায় চোখ রাখার ভান করল, মনে মনে বলল, বাবার কথা ছাড়ো মা, তোমার কথা বলো, তোমার কথা বলো। কনগ্রাচুলেশন প্রফেসর মজুমদার। কিসের জন্য বলুন তো? থিওরিটিক্যাল ফিজিক্সে অত বড় একটা সিম্পোজিয়ামে ইউ আর দ্য অ্যালোন ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ। এ তো এক দুর্লভ সম্মান নয় কি? অ্যাজ ইউর কলিগ আমি কত ইলেটেড ফিল করছি জানেন, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাউডও। আরে না, ও তেমন কিছু না। সাত সকালে প্রফেসর অজিত ব্যানার্জির প্রশস্তি বাক্যে বুঝিবা একটু লজ্জাই পেল বোধিসত্ত্ব। অস্বস্তি ভরা মুখে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর বলুন, আপনার কি খবর? কবে ফিরলেন নর্থ বেঙ্গল থেকে? এই তো কালই। অজিত চেয়ার টেনে বসল। ডিপার্টমেন্টে ঢুকেই আপনার খবর পেলাম, ভাবলাম একটু নক করে যাই। প্রফেসর অজিত ব্যানার্জির সাবজেক্ট সলিড স্টেট ফিজিক্স, তাত্ত্বিক পদার্থবিদ্যা নয়। বোধিসত্ত্বরই প্রায় সমবয়সী, 1-8 বছরের বড়ও হতে পারে। একটু গপ্পবাজ ধরনের মানুষ, প্রসঙ্গ থেকে ঘন ঘন প্রসঙ্গান্তরে চলে যায়। কটা ছেলে তার আন্ডারে রিসার্চ করতে এসেছে বলতে বলতে আলিপুরদুয়ারের জমির কাঠা কত, সেখান থেকে দুধের দাম আবার বাড়ল, শীতটা কেন জাঁকিয়ে পড়ছে না। লোকটার সঙ্গে কথা বলার একটাই সুবিধে, বোধিসত্ত্বকে বেশি বাক্য ব্যয় করতে হয় না। মাঝে মাঝে হু হ্যাঁ করে গেলেই হয়। অজিত একাই বকে যেতে থাকে। অসুবিধে অজস্র। সবচেয়ে বড় অসুবিধে, অজিত মিনিট 5-10 ঘরে থাকলেই বোধিসত্ত্বর মাথা ধরে যায়।
কথাও বলতে হয় হিসেব করে, মেপে জুপে। একটা বেফাস মন্তব্য হলেই গোটা ডিপার্টমেন্টে রাষ্ট্র হয়ে থাকে। অজিত কখনো কখনো বেশি পাণ্ডিত্যও জাহির করে, বোধিসত্ত্ব যা একদম পছন্দ নয়। বোধিসত্ত্ব টেবিলে খোলা বই, সেদিকে তাকিয়ে অজিত আলাপ প্রসারিত করল। পড়াশোনা করছিলেন, ডিস্টার্ব করলাম। ওই আর কি, সেকেন্ড ইয়ার পিজির ক্লাস আছে, একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম লেকচারটা। আপনিও পারেন বটে, কাদের জন্য এত খাটেন? ছেলেমেয়েরা আজকাল আর নলেজ চায় না প্রফেসর মজুমদার। দে আর অনলি ইন্টারেস্টেড ইন এক্সামিনেশন ওরিয়েন্টেড পড়াশোনা। চেয়ারের কাঁধে হাত ছড়িয়ে দিল অজিত। এই তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পরীক্ষা নিয়ে এলাম, দেখলাম তো ছেলে মেয়েগুলোকে বেসিক পর্যন্ত জানে না। স্পেকট্রাল লাইনে সিম্পল প্রশ্ন করছি আর সব ভ্যাবা গঙ্গারামের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। বোধিসত্ত্ব চাপা বিরক্তি অনুভব করল। অজিতের এই হামবড়া ভাবটা একেবারেই অসহ্য। পরীক্ষার সময় অজিত কিভাবে নাকাল করে ছেলে মেয়েদের তা পুরো দস্তুর জানা আছে বোধিসত্ত্বর। এখানে বিভাগীয় প্রধান হয় পালা করে। বছর 3 আগে বোধিসত্ত্ব ওই পদে ছিল। সেবার দেখেছে অজিতের সেট করা পেপার হাতে নিয়ে স্টুডেন্টদের কি নাজেহাল দশা। একটা মেয়ে তো পরীক্ষার হলেই অজ্ঞান হয়ে গেল। বাধ্য হয়ে ওই পেপারে সেবার জেনারেল গ্রেস দিতে হয়েছিল। লোকটা বোঝে না পরীক্ষার কোয়েশ্চেনটা তার জ্ঞানের বহর দেখানোর জায়গা নয়। ছেলেমেয়েরা যদি বিদ্বান হয় নিজেদের অন্তরে তাগিদেই হবে। তাদের ফেল করিয়ে ধর্ষকামী সুখ পাওয়া যেতে পারে মাত্র, তার বেশি কিছু নয়। অসন্তোষ চেপে বোধিসত্ত্ব বলল, ক্লাস নেওয়ার আগে পড়াশোনাটা আমি নিজের জন্যই করি প্রফেসর ব্যানার্জি। নিজেকে পুরোপুরি তৈরি না করে এই ক্লাসে ঢুকতে আমার খুব আনইজি লাগে, মনে হয় ছেলে মেয়েদের ঠকাচ্ছি। অজিত দাঁত বার করে হাসল। এই জন্যেই বোধহয় আপনি ছেলে মেয়েদের কাছে এত পপুলার। বোধিসত্ত্ব উচ্চবাচ্য কিছু করল না, মনে মনে বলল, পপুলারিটির জন্য আমি পড়াশুনো করি না অজিতবাবু। অ্যাজ আ টিচার পড়ানোটা আমার রিলিজিয়ান। কোনো স্টুডেন্ট কখনো যদি ক্লাসে এমন কোনো প্রশ্ন করে যার উত্তরের জন্য আমি নিজেকে প্রস্তুত করতে পারিনি, আমার নিজেকে বড় অপরাধী মনে হয়। দুম করে কথার মোড় ঘুরে গেল অজিতের। তা প্রফেসর মজুমদার, বার্লিন যাওয়ার জন্য আপনার পেপার রেডি? মোটামুটি। আপনি নাকি নতুন পেপার কিছু পড়ছেন না? ঠিক নতুনও নয় আবার পুরনোও নয়। ফিজিক্যাল রিভিউতে লাস্ট যেটা পাবলিশড হয়েছিল ওটাই ঘষা মাজা করছি। রিগার্ডিং ব্ল্যাক হোল নতুন কিছু আইডিয়া ইনকর্পোরেট করেছি। অর্থাৎ নতুন কাজ আছে, তাই তো? হ্যাঁ, তা আছে। অথচ প্রফেসর সামন্ত বলে দিলেন আপনি নাকি পুরনো পেপারটাই পড়বেন। একই আইডিয়ার চর্বিত চর্বণ। কোনো মানে হয় এইসব জেলাসির? কোথায় একই ডিপার্টমেন্টের লোক বলে গর্বে বুক ফুলে উঠবে তা নয়। এবারও চুপ করে বসে রইল বোধিসত্ত্ব। তার প্রতি এখানকার অধ্যাপককুলের প্রচ্ছন্ন ঈর্ষা আছে বোধিসত্ত্ব জানে, থাকতেই পারে। জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে নিজেদের যতই উন্নত প্রজাতির জীব মনে করুক না কেন, আদতে তারা তো মানুষই বটে, অর্থাৎ ষড়রিপুর দাস। মাঝে মাঝে এ নিয়ে আহতও হয়েছে বোধিসত্ত্ব। কখনো বা সহকর্মীদের বঙ্কিম কটাক্ষে, কখনো বা শীতল ঔদাসীন্যে। কিন্তু তাই বলে এই লোকটার কথার উপর ভিত্তি করে আলটপকা কমেন্ট করার মতো মূর্খ সে নয়। এই ডিপার্টমেন্টের নারদরা এখন মানে মানে বেরিয়ে গেলে বাঁচে। আলগাভাবে বোধিসত্ত্ব জিজ্ঞেস করল, আপনার ঘড়িতে কটা বাজে প্রফেসর ব্যানার্জি? 9:10। দেখছেন, আমার ঘড়ি 5 মিনিট স্লো। ক্লাসের টাইম তো হয়ে গেল। ইশারাটা বুঝল অজিত, উঠে দাঁড়ালো। চলি তাহলে, মর্নিংয়ে আমার আজ ক্লাস নেই, আফটারনুনেই আসবো।
অজিত চলে যেতেই ঝটিতি বইয়ের পাতায় ডুব দিল বোধিসত্ত্ব। এই সময়টাই তার বাহ্য জ্ঞান থাকে না, তবু যেন হালকা ঘণ্টার ধ্বনি শুনতে পেল। ক্লাসের সময় হয়ে গেছে সত্যি সত্যি। এখন পরপর 2টো পিরিয়ড। আর একটু সময় নিয়ে লেকচারটা তৈরি করতে পারলে ভালো হতো। সপ্তাহে মাত্র গোটা 8টে ক্লাস নিতে হয়, পিজি এমফিল মিলিয়ে। এতটুকু যদি নিষ্ঠায় ঘাটতি পড়ে যায়। এতদিন ধরে পড়াচ্ছে প্রায় একই বিষয়, তবু কেন যে এখনো ক্লাসে যেতে তার বুক কাঁপে। কোনো অসামান্য ছাত্র তার জ্ঞানের পরিধির বাইরে কোনো বিচিত্র প্রশ্ন করে বসবে, এই আশঙ্কায় কি, নাকি প্রশ্নটার আশায়? কে জানে, হয়তো সেই প্রশ্ন থেকে নিজের মনে জিজ্ঞাসার কোনো নতুন দিগন্ত খুলে যাবে বোধিসত্ত্বর। আজকের পড়ানোর বিষয় ভাবতে ভাবতেই বোধিসত্ত্ব অন্যমনস্কভাবে চেয়ার ছাড়ল। কিছু বইয়ের র্যাক, স্টিলের ক্যাবিনেট আর চেয়ার টেবিল সাজানো বোধিসত্ত্বর এই ঘরটা ডিপার্টমেন্টের একেবারে শেষ প্রান্তে। ক্লাসরুম এখান থেকে অনেকটা দূর। লম্বা লম্বা পা ফেলে এগোচ্ছে বোধিসত্ত্ব, খালি হাত। সে কখনো রোল কলের রেজিস্টার নেয় না। তার ক্লাসে প্রতিটি ছাত্রছাত্রীরই পার্সেন্টেজ বাঁধা, আসো না আসো পেয়ে যাবে। ক্লাসে ঢুকেই অন্যমনস্ক ভাবটা কেটে গেল বোধিসত্ত্বর। আজ ছেলে মেয়েদের উপস্থিত ভালোই, 40-42 জন আছে। দেখে বোধিসত্ত্ব বেশ সতেজ সপ্রাণ বোধ করল। ভরাট কণ্ঠস্বরে শুরু করেছে বক্তৃতা। বোর্ডের পাশে চক ডাস্টার রাখা থাকে, লিখছে, মুছছে জটিল সমীকরণ। মিনিট 15 পর থেমে গেল। তার পড়ানোর পদ্ধতিটা একটু অদ্ভুত। শুরুতে কিছুটা ধরিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের পাশে চেয়ার টেনে এনে বসে পড়ে। কোনো একজন স্টুডেন্টকে বোর্ডে পাঠিয়ে দেয়, সেই তখন লেখে। আর বোধিসত্ত্ব ছাত্রছাত্রীদের নিয়ে একসঙ্গে বিষয়টা আলোচনা করতে থাকে। টুকরো টুকরো ভাবে বোঝায় কিছু, হঠাৎ হঠাৎ উঠে যায় বোর্ডে। আবার হয়তো কখনো বলে টানা 10 মিনিট 15 মিনিট। আজও একইভাবে ক্লাস এগোচ্ছিল। বোর্ডে চিরশ্রী, সামনের সারির জয়দীপ আর ভেঙ্কটরমণের মাঝে বোধিসত্ত্ব। কথার ফাঁকে হঠাৎই বোধিসত্ত্বর নজর গেল দইতায়। 4th রোতে বসে একদম ফাঁকা চোখে তাকিয়ে আছে মেয়েটা, বুঝছে না কিছু। লাস্ট দিন ক্লাসে অ্যাবসেন্ট ছিল। লাইব্রেরি থেকে বেরোনোর সময়ও কদিন দেখা হয়নি। হয়েছেটা কি? এমনিতে তো মেয়েটা ক্লাসে বেশ চনমনে থাকে। বোধিসত্ত্ব স্বভাবগতভাবে তেমন কৌতূহলী নয়, অন্তত ছাত্রছাত্রীদের সম্পর্কে। তবু আজ প্রশ্ন করেই ফেলল। হোয়াটস রং দইতা? তুমি কিছু শুনছো না বলে মনে হচ্ছে। দইতা নড়ে উঠল। কি হয়েছে তোমার? ফিলিং আনইজি? না স্যার, দইতা অস্পষ্ট স্বরে বলল। নো, সামথিং ইজ রং। তুমি কি কিছু বুঝতে পারছো না? দইতা আবছাভাবে ঘাড় নাড়ল। বলো তো, হাউ দ্য স্ট্রেঞ্জনেস ইজ কনজার্ভড ইন দ্য ইভেন্ট অফ ডিকে প্রসেস? দইতা উঠে দাঁড়ালো, মাথা নিচু করে দাঁড়িয়েই আছে। বোধিসত্ত্বর কপালে ভাঁজ পড়ল। কি হলো, চুপ করে আছো কেন? বলো। দইতার ঘাড় আরও ঝুলে গেল, দাঁতে ঠোঁট কামড়ে ধরেছে। তুমি কিন্তু ক্লাসে মনোযোগী হচ্ছ না দইতা। ইটস নট ফেয়ার। বোধিসত্ত্বর স্বর অপ্রসন্ন। বসো। ঝুপ করে বসে পড়ল দইতা, কিন্তু অবনত মস্তক সোজা হলো না। বোধিসত্ত্ব আবার লেকচার শুরু করল। পড়াতে পড়াতে আরও কয়েকবার চোখ পড়ল দইতার দিকে। একইভাবে বসে আছে মেয়েটা, কাঠ হয়ে, সামান্যতম নড়াচড়া পর্যন্ত করছে না। প্রায় 2 ঘন্টার ক্লাস। 1.5 ঘন্টার পর থেকেই অল্প অল্প ক্লান্ত বোধ করছিল বোধিসত্ত্ব। বয়সের জন্য কি? বোধিসত্ত্ব সেরকমই মনে হলো। আজকাল এরকম হচ্ছে মাঝে মাঝে।
ক্লাস ছেড়ে বেরোনোর সময়ও দইতা একইভাবে বসে আছে দেখে বোধিসত্ত্বর একটু খারাপই লাগলো। সে কি বেশি রূঢ় হয়েছিল মেয়েটার ওপর? ক্লাসে অমনোযোগী ছাত্রছাত্রীরা তাকে পীড়িত করে, কিন্তু সে তো কখনো মেজাজ হারায় না। এও কি বয়সের দোষ? কি ভেবে ক্লাসরুমের দরজায় ঘুরে দাঁড়ালো বোধিসত্ত্ব। ডাকলো, দইতা। হ্যাঁ স্যার। ধর্মড়িয়ে উঠে দাঁড়ালো দইতা। তুমি একবার আমার রুমে এসো তো। কেন স্যার? এসো, যা বলছি শোনো। রুমে ফিরে বোধিসত্ত্ব দেখলো শামীম বসে আছে তার প্রতীক্ষায়। শামীম আহমেদ, বাংলাদেশের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, বরিশালের ব্রজমোহন কলেজে পড়ায়, বয়স বছর 32। এখানে বোধিসত্ত্বর তত্ত্বাবধানে পোস্ট ডক্টরাল রিসার্চ করছে। ভারী মেধাবী ছেলে, অসম্ভব জ্ঞান স্পৃহা। মাত্র 7 মাসে বোধিসত্ত্বকে মুগ্ধ করে দিয়েছে শামীম। কাজ নিয়ে কথা শুরু হয়ে গেল। কাল ও মহাশূন্য নিয়ে নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে শামীমের। যুক্তি দিয়ে বোঝাচ্ছে বোধিসত্ত্বকে। কয়েকটা ছোটোখাটো গণনাও করে দেখালো। কয়েকদিন ধরেই চলছে আলোচনাটা। বোধিসত্ত্ব মোটামুটি সন্তুষ্টই। বলল, তোমার যা কাজ হয়েছে তাতেই তো স্বচ্ছন্দে একটা পেপার হয়ে যায়। তা হয়, নিচু স্বরে বলল শামীম। সে কখনো গলা ওঠায় না। সত্যি বলতে কি স্যার, পেপার আমি একটা করেও ফেলেছি। যদি বলেন তো সোমবার আপনাকে মোটামুটি রাইট আপটা দেখিয়ে দিতে পারি। ভেরি গুড, লেট না করাই তো ভালো। ইচ্ছে আছে স্যার, আমেরিকান জার্নাল অফ থিওরিটিক্যাল ফিজিক্সে পাঠাবো। পাঠাও, আমি ফরওয়ার্ডিং নোট পাঠিয়ে দেব। বাট ওয়ান থিং, দিস উইল বি ইয়োর পেপার। কিন্তু স্যার, শামীম একটু চুপ করে থেকে বলল, আমি যে ভেবেছিলাম পেপারটা আমার আপনার জয়েন্ট নামে পাবলিশ করব। কেন? আমি এ ব্যাপারে কোনো কাজ করিনি। ইউ হ্যাভ ডান ইট অ্যালোন। আপনার নাম থাকলে স্যার পেপারটার ওয়েট বাড়বে। দরজায় কেউ নক করছে। আসতে পারি স্যার? কে? আমি, দইতা। মুহূর্তের জন্য নামটা মাথায় ঢুকলো না বোধিসত্ত্বর। পর মুহূর্তেই মনে পড়েছে। ডাকলো, ও হ্যাঁ, এসো, ভেতরে এসো। দইতা ঘরে ঢুকে একটু যেন জড়সড়। বোধিসত্ত্ব বলল, 1 সেকেন্ড, আগে শামীমকে ছেড়ে দিই। তোমার লাঞ্চে দেরি হয়ে যাবে না তো? ঢক ঢক দুদিকে ঘাড় নাড়ল দইতা। আফটারনুনে তোমার কটায় ক্লাস? 2টোই। তাহলে তো সময় আছে। বলেই বোধিসত্ত্ব আবার শামীমের দিকে ফিরেছে। হ্যাঁ, যা বলছিলাম শোনো, তোমার কাজ তোমার নামেই বেরোবে, এটাই কাম্য। সেখানে আমার নামে লেজুর যোগ করলে তোমার মর্যাদা বাড়বে না। সেকেন্ডলি, আমি যে কাজ করি না সেখানে আমি কোনোভাবে আমার নাম যোগ করতে চাই না। এটা অবশ্য খুবই চালু প্রথা। গাইডের নাম রিসার্চ স্কলারের পেপারে শোভা বৃদ্ধি করে এবং তোমাদের গবেষণার সুবাদেই আমাদের পেপারের সংখ্যা বাড়ে। কিন্তু আমি বাজার চলতি রক্তচোষা সিস্টেমটা ঘোরতর অপছন্দ করি। তোমার ক্রেডিটটা তোমারই থাকলে আমার বেশি ভালো লাগবে। বোধিসত্ত্বর স্বরে সরল ঋজুতা। শামীমের মুখ উজ্জ্বল হাসিতে ভরে গেল। ওকে স্যার, তাই হবে। তবে রেফারেন্সে আমি আপনার কথা উল্লেখ করব স্যার। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। তুমি কাজটা তো কমপ্লিট করো। শামীম খাতাপত্র গুছিয়ে উঠে পড়ল। দইতার দিকে তাকিয়ে সৌজন্যসূচক হাসি হাসল একটু। দইতার মুখে হাসি ফুটল না, আরও যেন আড়ষ্ট হয়ে গেছে সে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুলের নখ খুঁটছে। শামীম যাওয়ার পর একটা সিগারেট ধরালো বোধিসত্ত্ব। বহুক্ষণ পর মস্তিষ্কে ধোয়ার প্রবেশ। ক্লান্তি কেটে গেছে।
হাসি মুখে দইতাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো, তোমার সমস্যাটা কি? দইতা অস্ফুটে বলল, কিসের সমস্যা স্যার? তুমি তো ক্লাসে কখনো অমনোযোগী থাকো না। দইতা নীরব। তুমি কি কোনো কারণে ডিস্টার্ব আছো? চোখ তুলেই নামিয়ে নিল দইতা। বলতে আপত্তি থাকলে বলো না, বাট প্লিজ বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস। দইতা আবার চোখ তুলল, নামালো। ঠোঁট দুটো কেঁপে উঠল সামান্য। স্যার। কিছু বলবে? স্যার, আমার বিয়ে ঠিক হয়েছে। ইট ইজ? বাহ, এ তো ভালো খবর। বোধিসত্ত্ব গমগমিয়ে হেসে উঠল। হালকা কৌতুকের স্বরে বলল, হো হো, এই জন্যেই এত উদাস? বরের কথা ভাবছিলে? হা হা হা। দইতা নিরুত্তর। কবে বিয়ে? ফাইনালটা দিচ্ছ তো? দইতা অস্ফুটে বলল, এই বিয়েতে আমার মত নেই স্যার। ও তাই বুঝি? বোধিসত্ত্ব থমকে গেল, ঘাড় দোলালো বুঝদারের মতো। সেই জন্যই টেনশনে আছো? দইতার চোখের ওঠাপড়াটা ঘটল আবার। উত্তর নেই। কি করে ছেলে? কেন অপছন্দ? এবারও কোনো সারা শব্দ নেই। ওকে ওকে। বোধিসত্ত্ব আলগা গলা ঝাড়ল। বাড়ির লোকেরা কি জোর করছে? অপছন্দ হলে জানিয়ে দাও, করো না বিয়ে। কিন্তু আমি যে... এতক্ষণে দইতার স্বর শোনা গেল। আমি যে মদ দিয়ে ফেলেছি। এবার বোধিসত্ত্বই ভ্যাবাচাকা খেয়ে গেল। মেয়েটা কি চায়? একবার বলে মত নেই, একবার বলে রাজি হয়ে গেছি। স্ট্রেঞ্জ। না, মেয়েদের নিয়ে কোনো সমীকরণ গড়া সম্ভব নয়। এতগুলো আননোন ফ্যাক্টর মেয়েদের মনে কাজ করে। এই তো রাখিও, ছেলে এলে একদিকে কি উল্লাসিত, আবার কেমন যেন সিটিয়েও থাকে। এই প্রথম বিদেশে যাবে বলে উৎসাহী না নিরুৎসুক, তাই কি বোঝা গেছে? না, মেয়েটাকে ডেকে পাঠানোই ভুল হয়েছে। বোধিসত্ত্ব নিষ্পৃহ স্বরে বলল, তাহলে আর কি, চোখ কান বুজে করেই ফেলো। সহসা বিস্ফোরণ ঘটল যেন। দইতা ফুপিয়ে কেঁদে উঠল। আমি পারবো না স্যার, কিছুতেই পারবো না। কেন? বিয়ে না করতে পারার কি আছে? পড়াশোনার কথা যদি ভাবো, বিয়ের পরও কন্টিনিউ করতে পারো। দুদিকে অস্থিরভাবে মাথা ঝাঁকাচ্ছে দইতা, অঝরে জল গড়াচ্ছে দুগাল বেয়ে। বোধিসত্ত্ব বিচলিত বোধ করল। এত কাঁদে কেন মেয়েটা? বোধিসত্ত্ব কি মেয়েটার মনের কোনো স্পর্শকাতর জায়গায় আঘাত করে ফেলল? অপরাধী অপরাধী মুখে উঠে এলো বোধিসত্ত্ব। আলগা হাত রাখল মেয়েটার পিঠে। আহা, শান্ত হও। আমি কি তোমায় কোনোভাবে হার্ট করেছি? করেছেনই তো। দইতার স্বর বদলে গেল। সজল চোখে স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। আপনি কি কিছুই বুঝতে পারেন না? না তো, কি? আপনিই দায়ী, আপনি। আপনার জন্যেই আমি... ছিটকে সরে গেল বোধিসত্ত্ব, যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। দইতার দিকে আবার তাকাতেই কেঁপে উঠেছে আমূল। এ কি দৃষ্টি জলে মেয়েটার চোখে? পাগল নাকি? বলে কি মেয়েটা? গম্ভীর স্বরে বোধিসত্ত্ব বলল, যাও, হোস্টেলে চলে যাও। চকিতে মুখ ঘুরিয়ে নিয়েছে দইতা। এক সেকেন্ড স্থির হয়ে স্বচ্ছ সবুজ ওড়নায় চোখ মুছে নিল। পায়ে পায়ে দরজায় গিয়ে দাঁড়ালো ক্ষণিক। আবছায়া মাখা গলায় বলল, সরি স্যার, তবে আমি কিন্তু মিথ্যে বলিনি। আহ, যাও। বোধিসত্ত্ব প্রায় চেঁচিয়েই ফেলল। দইতার নিষ্ক্রমণের প্রায় সঙ্গে সঙ্গে ধপ করে চেয়ারে বসে পড়েছে বোধিসত্ত্ব। টেবিলে কুনুইয়ের ভর, টিপছে কপাল, মাথা নিচু।
অযাচিত এক আলোড়ন জেগেছে বুকে, যেন ভূতলের অনেক গভীরে নড়ে চড়ে উঠছে কিছু। গোপন কন্দর বেয়ে তারই রেশ এসে পৌঁছচ্ছে ওপরে। কেন এরকম হচ্ছে? পৌরত্বের দ্বার প্রান্তে এসে এই ধরনের আবেগ কি বোধিসত্ত্বকে শোভা পায়? দইতে একটা অল্প বয়সী মেয়ে, ঝোঁকের মাথায় কি বলতে কি প্রলাপ বকে ফেলেছে। বোধিসত্ত্ব কোষে ধমকালো নিজেকে। গোটা পরিস্থিতিটাই যুক্তির নিগড়ে বাঁধতে চাইল। অনেক মেয়েরই কি বাবার প্রতি অন্ধ ভালোবাসা থাকে না? ইলেকট্রা কমপ্লেক্স। হয়তো দইতার এটাও সেই ধরনেরই কোনো অনুভূতি। তাই হবে, অন্য কিছু হওয়া সম্ভব নয়। মেয়েটাকে সেও তো কখনো আলাদা চোখে দেখেনি। দইতা তো তারই কন্যা সম, নয় কি? ওই বয়সের মেয়েদের আবেগ নাকি লাগাম ছাড়া, এমনই কি একটা যেন বলছিল না রাখি। আবেগ কি খুব ছোঁয়াচে? বোধিসত্ত্ব ও আপ্লুত হয়ে পড়ছে কেন? পড়ছে নাকি পড়তে চাইছে? দূর, ব্যাপারটা পুরোটাই ছেলে মানুষই। দইতার পাগলামি ও আইডল ওরশিপ ছাড়া কিছুই নয়। সিম্পল কেস অফ মূর্তি পুজো। মেয়েটাকে নিয়ে এত ভাবাও এক ধরনের স্টুপিডিটি। একা একাই অট্টহাসিতে ফেটে পড়ল বোধিসত্ত্ব। ফাঁকা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে হাসি, ধাক্কা মারছে কানে। বোধিসত্ত্ব থেমে যাওয়ার পরও মিলিয়ে গেল না হাসি। পাক খেয়ে খেয়ে ঘুরতে লাগলো, ঘুরতেই লাগলো। শেষ করলাম আজকে সুচিত্রা ভট্টাচার্যের একটি অসামান্য উপন্যাস নীল ঘূর্ণির 3য় পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।